নিয়ে বাংলাতে যে ভালো তথ্যচিত্র তৈরি করা যেতে পারে, আমাদের সেটাই উদ্দেশ্য, সেটাই লক্ষ্য। আমাদের ফেসবুক পেজে আমরা নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে এরকম মিনিট 3-4 বা তার বেশি সময়ের তথ্যচিত্র আমরা বহুবার প্রকাশ করেছি। আমাদের বিভিন্ন বিষয় নিয়ে তথ্যচিত্র জনপ্রিয় হয়েছে, মানুষ দেখেওছেন, যেরকম সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও মানুষ দেখে থাকেন। জ্ঞানপিডিয়ার মূল লক্ষ্য শুধুমাত্র কুইজ নয়, এই ধরনের কিছু ডকুমেন্টারিও দেখানো, কিন্তু দুটো মিলিয়ে আমরা বইমেলা কর্তৃপক্ষের কাছে যে সুযোগটা আজকে পেয়েছি এখানে এই অনুষ্ঠান করার, তার দুটো অংশ। একটা অংশে অবশ্যই কুইজ থাকছে এবং প্রশ্ন আর তার উত্তর দেওয়ার সুযোগ। উত্তর ঠিক মতো দিতে পারলে, ঠিক উত্তর দিতে পারলে পুরস্কার হিসেবে বইমেলা থেকে যা সবাই কিনতে চায় সেই বই আমরা বই, কারণ পুরস্কার ঠিক তাই। শুধু কুইজ নয়, তার যে দ্বিতীয় ভাগ, সেই দ্বিতীয় ভাগে রয়েছে জ্ঞানপিডিয়ার জ্ঞান ভিডিও বা তথ্যচিত্রগুলো। এই দুটো নিয়ে আমরা কাজ শুরু করি 2020 সালের এপ্রিল মাসে, এবং আজকে এতগুলো মাস পেরিয়ে আমরা একটু নতুন ভাবে এখানে বলতে পারি যে প্রথম বড় কোন একটা অনুষ্ঠান জ্ঞানপিডিয়া। আমার নাম রয়, আমি রেডিওতে একটা সময় কাজ করতাম রেডিও জকি হিসেবে, সে কাজ ছেড়ে দেওয়ার পরে ব্যক্তিগতভাবে কাজ করছি। কিন্তু এই কাজটায় জ্ঞানপিডিয়াতে আমার সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধু সোমনাথ চন্দ্র, পেশায় কুইজ মাস্টার। আমি সোমনাথকে একটু সামনে এগিয়ে আসতে বলবো। আমরা দুজন মিলে ভাবনাটা ভেবেছিলাম যে জ্ঞান একটু অন্যভাবে দেওয়া যাক, কিছু কুইজ, কিছু তথ্যচিত্র। আমরা 3টে ডকু ভিডিও আজকে দেখাবো আপনাদের, বাংলায় তৈরি করা 3টে তথ্যচিত্র, কিন্তু তার মাঝখানে মাঝখানে কুইজ চলবে। আমি সোমনাথকে অনুরোধ করব কুইজ দিয়ে শুরু করার জন্য। যারা কুইজে অংশগ্রহণ করতে চান তাদের একটু কাছাকাছি থাকতে হবে, কারণ হাত তুলতে হবে, এবং হাত তুলবেন যিনি প্রথমে বা যিনি ঠিক উত্তর দিতে পারবেন, তাদের আমরা পুরস্কৃত করব বই দিয়ে। এবং সেই বইগুলো পুরস্কার হিসেবে আমরা বইমেলা কর্তৃপক্ষের কাছ থেকেই পাচ্ছি। আমরা তাদের আরো একবার ধন্যবাদ জানাতে চাই। এবং সোমনাথ চন্দ্রের হাতে আমি মাইক তুলে দিচ্ছি। প্রথম ধাপ, 4টে প্রশ্ন রয়েছে। সোমনাথ, শুরু করো তুমি। থ্যাংক ইউ রয়, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ বইমেলা কমিটিকে এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের দেওয়ার জন্য। জ্ঞানপিডিয়া কি এবং কেন সেটা তো রয় অলরেডি বুঝিয়েই দিয়েছে। তো আজকে আমাদের এই যে জ্ঞানপিডিয়ার জ্ঞান বাক্সের ঝাঁপি তা এখন খুলছি। তো আমাদের তো দুটো ভাগ থাকবে, একটা প্রশ্নোত্তর পর্ব এবং তারপরে আমাদের জ্ঞানপিডিয়ার যে বিশেষ জ্ঞান ভিডিও বা ডকু ফিচার সেগুলো থাকবে। তো যেহেতু বইমেলা, সেই জন্য আজকের এই কুইজটা পুরোপুরি বাংলা সাহিত্য ভিত্তিক। বিষয়টা আমি জানি না, অনেকের কাছে হয়তো খুব কঠিন মনে হলেও প্রশ্নগুলো একদমই সেরকম নয়। আমাদের জানাশোনা সমস্ত বিষয়, জানাশোনা সমস্ত মানুষজন, বই পত্র তাদের নিয়েই প্রশ্ন। হাত তুলবেন, প্রশ্নগুলো স্ক্রিনে আসবে, আমি জোরে বলে দেবো, একবার মাইকে বলে দেবো, আপনারা একবার হাত তুলবেন। কি রয়? আচ্ছা, সত্য হাত তুলবেন, কিন্তু একটা কথা, কেউ জোরে চেঁচিয়ে উত্তর দেবেন না। বাংলাতেই বলছি, কেউ জোরে চেঁচিয়ে উত্তর দেবেন না, কারণ উত্তর বলে দেওয়ার পর আর সেটা মাইকে নেওয়ার কোনো মানে হয় না। হাত তুলবেন, এগিয়ে আসবেন, আমরা যাকে বলবো উত্তর দেওয়ার জন্য তিনি যেন একমাত্র উত্তর দেন। একদমই ঠিক। তো মোটামুটি 15 থেকে 16টা প্রশ্ন থাকবে, স্ক্রিনে আসার পর হাত তুলবেন, আগে সঠিক উত্তর দেওয়ার ভিত্তিতে পুরস্কৃত করা হবে। প্রাইস তো বলাই আছে, বইমেলাতে কুইজ, বইয়ের থেকে ভালো প্রাইস তো আর কিছু হতে পারে না। তো প্রাইস এখানে সাজানো আছে, জাস্ট সময়ের অপেক্ষা। তো আর সময় নষ্ট না করে, আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আমাদের এই প্রশ্নগুলোর যে তথ্য, সেগুলো তো আমরা বিভিন্ন জায়গা থেকে পড়তে গিয়ে, জানতে গিয়ে আমরা নিয়ে এসছি। এবার সেই তথ্য নিয়ে হয়তো অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, সেটা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু কথা হচ্ছে কুইজ চলাকালীন সমস্ত ক্ষেত্রেই কুইজ মাস্টার এবং আমাদের সংগঠকদের সিদ্ধান্তটাই ফাইনাল হিসেবে গৃহীত হবে। যদি কারো মনে কোনো রকম কোনো প্রশ্ন নিয়ে, কোনো তথ্য সম্পর্কিত কোনো ব্যাপারে কথা বলার থাকে, আপনারা আসবেন, কুইজ হওয়ার পরে আমরা ডেফিনেটলি আপনাদের কথাগুলো শুনবো, কিন্তু ডিউরিং দ্য কুইজ আমাদের ডিসিশনটাই ফাইনাল। ওকে? আচ্ছা, অডিয়েন্সের কাছে মাইক নিয়ে যাওয়ার জন্য কি কেউ আছে? সায়নজিৎ, জ্ঞানপিডিয়া টিম মেম্বার, তুমি কারো কাছে কি মাইক রয়েছে? তুমি একটু মাঝখানে এসে দাঁড়াও, যেন সবাই তোমাকে দেখতে পান অন্তত। তোমাকে অনুরোধ করবো, মাইক নিয়ে একটু তোমাকে তিরিং বিরিং করতে হতে পারে। শোনা, শুরু করা যাক। সায়নজিৎ, অন্য একজন কাউকে মনে দায়িত্ব দিতে হবে, কারণ তোমাকে ল্যাপটপটা একটু সামলাতে হবে, কারণ প্রশ্নগুলোর সৌরভ। তো আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে ক্রাউড বেশ জমে উঠেছে। যত বেলা বাড়বে, যত প্রশ্নের পালা এগোবে, সময়ের
যত এগোতে থাকবে আশা করব আরো ভিড় বাড়বে। তো আমরা প্রায় রেডি। জাস্ট একজন ভলেন্টিয়ারকে প্রয়োজন যে এই দর্শকদের মাঝে একটু মাইকটা নিয়ে যাবে। সায়নজিৎ, সায়নজিৎ, সোমনাথ তুমি শুরু করো, সময় নেই, তুমি শুরু করো, দেরি করো না। সায়নজিৎ যাচ্ছে, আমি দেখছি। ওকে, প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। রবি ঠাকুরের লেখার বড় ভক্ত ছিলেন কুচবিহারের মহারানী। তিনি একবার রবীন্দ্রনাথের কাছে একটা ভূতের গল্প শুনতে চেয়েছিলেন। প্রথমে রাজি না হলেও সেই অনুরোধ রাখতে তিনি রানীকে ভাঙা পোড়ো বাড়ি, কঙ্কালের খটখট শব্দ ইত্যাদি উপাখ্যান সহ একটা গল্প শুনিয়েছিলেন। পরবর্তীকালে সেই গল্পটি বইয়ের পাতায় প্রকাশিত হয়। এমনকি সেই গল্প অবলম্বনে একটা সিনেমাও তৈরি হয়। আমি অনেকগুলো হাত দেখতে পাচ্ছি, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ একটু কাছাকাছি চলে আসুন, তাহলে যিনি মাইক নিয়ে যাবেন তার পক্ষেও যাওয়াটা সহজ। আচ্ছা, তো মাইক নিয়ে কে আছেন? ভলেন্টিয়ার? ও আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আস্তে, আমি একাধিক হাত দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি এই ম্যাডামের হাত দেখতে পেয়েছি, উনি আপনারা এগিয়ে আসুন, কারণ অপর থেকে আমরা অনেক ক্ষেত্রে দেখতে হয়তো পাবো না। আচ্ছা ঠিক আছে, এক এক করে আমরা মোটামুটি এক একজন করে বেছে নিচ্ছি, তারপরে দেখে নিচ্ছি। আচ্ছা প্লিজ ম্যাডামকে জিজ্ঞেস। আনসারটা মণিহারা। আপনার নাম? আমার নাম সায়ন্তিকা। সায়ন্তিকা বলছেন মণিহারা। আচ্ছা, সিনেমা বলতে কি সেই? না না, আমি জাস্ট সিনেমাটার প্রসঙ্গটা চাইছি। সেই সত্যজিৎ রায়, কিংকন্যা, মণিহারা, যদি মণিহারা নিয়ে পরবর্তীকালে আলাদা করে সিনেমাও হয়েছে, কিন্তু মণিহারা বলতে সেই মণিহারা একদম পারফেক্ট আনসার। দেখে নি আনসারটা কি? মণিহারা। সায়ন্তিকা প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে একটা প্রাইজ এবং পুরস্কার হচ্ছে বইমেলা কর্তৃপক্ষের পক্ষে বই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বইমেলা 2021-এর কনভেনার রূপা মজুমদার মহাশয়া। আমি অনুরোধ করব সায়ন্তিকা ম্যাডামকে আমাদের অফিসে আসার জন্য। আমাদের এই জ্ঞানপিডিয়ার তরফ থেকে যে আয়োজন রাখা হয়েছে কুইজের, তার প্রথম পুরস্কারটা তুলে দেওয়া হচ্ছে মঞ্চ থেকে। কুণাল ঘোষের বই পথ হারাবো বলেই সদ্য প্রকাশিত হয়েছে। দেব সাহিত্য কুটিরের তরফ থেকে পথ হারাবো বলেই তুলে দেওয়া হচ্ছে। হাততালি হোক, মানে যাদের হাত খালি রয়েছে বই ছাড়া তারা হাততালি। মানুষ অনেকের একটু ছোট্ট হিংসাটা হয় যেখানে পুরস্কার কেন পাচ্ছেন না তারা, কিন্তু মোট 16টা প্রশ্ন রয়েছে। সোমনাথ পরেরটা হোক। আচ্ছা, সায়ন্তিকা কিন্তু একেবারেই পথ হারায়নি, প্রশ্ন চলে এসেছে, ঠিক আনসার দিয়েছে। প্রশ্ন চলে এসেছে। মৃত্যুর প্রায় 40 বছর পরে এই উপন্যাসটির নাম হচ্ছে স্বামী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন পুরস্কার এনে দিয়েছিল? আমি জানি। মৃত্যুর প্রায় 40 বছর পরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমি হাত তুলেছি কারণ 1938 সালে। অনেক বাপরে। আচ্ছা, ওই যে ছোট্ট, আমি হাত তুলেছি কারণ আমি জানতাম না যে সোমনাথ কি প্রশ্ন করেছে। আচ্ছা চলো তুমি একটু সামনে এগিয়ে এসো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মারা যান 1938 সালে, আর এই পুরস্কারটা তিনি পান 1978 সালে, 1978-এ। কোন পুরস্কার? অস্কার পুরস্কার। না, অস্কার নয়। আচ্ছা অস্কার ওকে, নয়। একটু হেভি হয়ে গেল, একটু ভারী হয়ে গেল, কিন্তু যাই হোক, খুব ভালো চেষ্টা করেছে, তার জন্য তো আমার মনে হয় ডেফিনেটলি ওর একটা হাততালি প্রাপ্ত। একজন হাত তুলেছে, আচ্ছা। ও আগে করে হাত তুলেছিল, আর কাউকে দেখতে পাচ্ছি না ইনফ্যাক্ট। আর দাদা ওখান একটু থেকে পিছন কেউ দিকে। নেই সামনে। আচ্ছা, এটা খানিকটা না আন্দাজে ঢিল ছুঁড়ে পারা যাবে, মানে পারা উচিত। জ্ঞানপীঠ পুরস্কার। হ্যাঁ, জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার, মরণোত্তর জ্ঞানপীঠ হলো না। ওখানে আরেকজনের হাত না। দেখা যাচ্ছে। সায়ন্তিকা অলরেডি আমরা কি বই পেয়ে গেছে। সূত্র দেবো, একটা সূত্র দেবো। সায়নজিৎ এখন না, আগেরটায় যাও, সাবধানে আগেরটায় যাও। আচ্ছা, একটু হেল্প করে দিই, ক্লু লাগবে? আচ্ছা না, ওখানে দেখতে পাচ্ছি আরেকজন আচ্ছা, হাত উনি তুলেছে। না পারলে তখন ক্লু ঠিক দেবো। আছে, দেখে নি। হ্যাঁ বলো। ফিল্মফেয়ার বেস্ট স্টোরি রাইটার। ফিল্মফেয়ার পুরস্কার। ফিল্মফেয়ার পুরস্কার বেস্ট স্টোরি রাইটার। বেস্ট স্টোরি রাইটার, ফিল্মফেয়ার পুরস্কার। আনসারটা দেখে নি একবার। পারফেক্ট আনসার। একদম তাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসটা অবলম্বনে তৈরি হয়েছিল এই সিনেমাটা স্বামী, যাতে অভিনয় করেছিল শাবানা আজমি। সেই বছরের ফিল্মফেয়ারের বেস্ট স্টোরি রাইটার পুরস্কার পেয়েছিলেন বাংলার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অসাধারণ উত্তর। আপনি প্লিজ একটু এগিয়ে আসবেন, আপনাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। ভদ্রলোকের হাতে একটা ব্যাগ, এদিকে প্রচুর বই আছে ইতিমধ্যেই। না, বই নিয়ে যাবে,
সেই জন্য মানে উনি বই বই মানে বই 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 উনি বই বই বেশ। আরো একটা বই আপনার জন্য। আহ যারা দেখছেন কুইজ, এরকম আরো দুটো প্রশ্নের পরে আমরা জ্ঞানপিডিয়ার আরো একটা যে উদ্দেশ্য, আরো একটা লক্ষ্য, যে শুধুমাত্র কুইজ নয়, কুইজ ব্যাপারটার সঙ্গে আমরা পরিচিত, একটা প্রশ্ন একটা উত্তর, কিন্তু অনেক ক্ষেত্রেই একটা প্রশ্নের উত্তর এতটা বড় হতে পারে যে সেটাকে ঠিক কুইজের পর্যায়ে নিয়ে আসা যায় না, তখন হয়ে যায় তথ্য দেওয়া। জ্ঞানপিডিয়ার কাজ ঠিক তাই, আমরা আমাদের ফেসবুক পেজে ঠিক এরকম বিভিন্ন তথ্য দিই। আচ্ছা, তোমার নামটা তো জানো? আমি উত্তর সর্বাধ্যক্ষ কার্তিক কল্যাণী থেকে। কল্যাণী থেকে উজ্জ্বল সর্বাধ্যক্ষ নিয়ে যাচ্ছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা হিরণ্যপুরে অভিযান। একটা জোরে হাততালি। পারফেক্ট। এবার চলে আসি পরের প্রশ্ন। দেখেনি প্রশ্নটা কি? এক সময়ের পোস্ট মাস্টার এই মানুষটা লুসাইয়ের যুদ্ধে তার অবদানের জন্য ইংরেজ সরকারের থেকে পেয়েছিলেন রায় বাহাদুর উপাধি। ছিলেন পোস্ট মাস্টার, রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে সেই সরকারই তার উপর ভীষণ রেগে যায়, কারণ তিনি একটা বই লিখেছিলেন, এমন কিছু লিখেছিলেন যাতে সেই সরকার যারা তাকে রায় বাহাদুর উপাধি দিয়েছিল তারাই রেগে যায়। তো না, সাহিত্যিকা হবে না। এমন, আমি একটু ক্লু দিচ্ছি, এমন বিখ্যাত একটা বই, এমন বিখ্যাত একটা সাহিত্য কীর্তি। ওই একজন পিছনে হাত তুলেছেন দেখতে পাচ্ছি, আপনাকে একটু এগিয়ে আসতে হবে, কারণ বুঝতেই পারছেন অত দূরে আমরা পৌঁছতে হয়তো পারবো না। আচ্ছা, যদি উনি ভুল উত্তর দেন বাকিরাও হাত তুলতে পারেন, তবে আমি উত্তরটা শুনে নিই। আচ্ছা, কালো জামা পরে আছেন, হ্যাঁ। দীনবন্ধু মিত্র। আর কোন বইটার জন্য? নীল দর্পণ। হ্যাঁ, কালো জামা পরে নীল দর্পণের উত্তর দিয়ে আমি অনুরোধ করছি দৌড়ে স্টেজে চলে আসুন। একদম ঠিক উত্তর। দীনবন্ধু মিত্র নীল দর্পণ লিখেছিলেন সেই ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে, নীল চাষীদের যে দৈন্য দশা সেসব নিয়ে। বাংলা সাহিত্যের কুইজ এটা, মানে এগুলো বাংলা সাহিত্যের বাইরেও স্বাভাবিক জ্ঞানপীঠের বিচরণ রয়েছে। আমরা বিভিন্ন আপনার নামটা? বিষয় নিয়ে মধুমিতা নন্দী আমাদের এই কুইজের তৃতীয় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়ে গেলেন আরেকটি বই। ধরে হাততালি। আচ্ছা, তিনি পেলেন গোয়েন্দা হরিশ। আবার গোয়েন্দা হরিশ। তো সময় নষ্ট না করে চলে যাচ্ছি পরের প্রশ্ন। প্রশ্নটা ভীষণ মজার। এটা একটা বই, অভিধানাই পানাই, লেখক ছিলেন হিমানীশ গোস্বামী। তিনি বলেছিলেন এই যে 2007 সালে বইটা বেরিয়েছিল, এই অভিধানে যত অর্থ আছে তার চেয়ে বেশি আছে অনর্থ করার ক্ষমতা। কয়েকটি উদাহরণ যেমন ছিল বলদা চিংড়ি, তিনি মানে বলেছিলেন বলদপূর্ণ চিংড়ি। অচানক মানে হচ্ছে চান না করার প্রবণতা। উপনয়ন অর্থাৎ চশমা। তো ঠিক এইরকমই এই অভিধান অনুযায়ী পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে লুচি পাওয়া যায় না? এমন কোন জায়গা আছে যেখানে লুচি পাওয়া যায় না? ইনি বৈবাহিক সূত্রে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, যদি ওইভাবেই বলতে হয় বৈবাহিক সূত্রে দাঁড়িয়ে আছেন। হিমানীশ গোস্বামীর কথাই যদি বলি, অসাধারণ। উনি বোধহয় সম্ভবত আগে হাত তুলেছেন। একে একটা সুযোগ দেওয়া হ্যাঁ, যাক। নিশ্চয়ই নিশ্চয়ই, মাইকটা প্লিজ ওনার কাছে দিন। বেলুচিস্তান। বেলুচিস্তান অর্থাৎ যে স্থানে লুচি পাওয়া যায় না। একটা জোরে হাততালি প্রাপ্য ওনার জন্য। এবং আপনাকে মঞ্চে অবশ্যই আসতে হবে। আপনাকে তো লুচি খাওয়াতে পারছি না, কিন্তু ডেফিনেটলি একটা বই দিতে পারবো। আপনি চলে আসুন। উত্তরটাকে দেখে নিয়েছি, হ্যাঁ, পাকিস্তানের ছোট্ট একটা অংশ বেলুচিস্তান বা বালুচিস্তান। উনি বই বিলি করেন, বই ক্রমশ ওর থেকে বেরিয়ে যায়, কিন্তু আজ ওর কাছে যে বইটা যাবে সেটা ওর কাছে থাকবে। আচ্ছা, আমার মনে হয় আমাদের 4টে প্রশ্ন করা হয়ে গেছে। এরপরে আমাদের একটা বিশেষ ভিডিও। একটা জোরে হাততালি ওনার জন্য। আপনার নামটা? অলোক দত্ত। অলোক দত্ত। অর্থাৎ আমাদের 4টে প্রশ্ন, 4টে পুরস্কার দর্শকরা নিয়ে নিয়েছেন। গ্রেট। আচ্ছা, এইবার যে ব্যাপারটা যেটা আমরা বলি যে জ্ঞানপিডিয়া মানে শুধুমাত্র কুইজ নয়, জ্ঞানপিডিয়া মানে বিভিন্ন বিষয় নিয়ে কিছু তথ্যপূর্ণ ভিডিও বটে। আমাদের প্রথম ভিডিও, বইমেলায় যারা রয়েছেন মেয়েরা, তাদের জন্য একটা প্রশ্ন, যার কোনো উত্তর ঠিক দিলেও কোনো পুরস্কার নেই। কজন হিল তোলা জুতো পরে আছে? একটু হাত তুলবেন যদি হিল তোলা জুতো পরে থাকেন। একজন বলছেন এককালে পরতাম, এখন আর পরা হয় না। মেয়েদের মধ্যে কেউ কি বইমেলায় হিল তোলা জুতো পরে আছেন? একটু হাত তুলবেন একবার। আচ্ছা, দেবপ্রিয়া একমাত্র হাত তুলেছে, আর কেউ নয়। মেয়েরা হিল তোলা জুতো পরার বহু আগে ছেলেরা হিল তোলা জুতো পরত। ইনফ্যাক্ট
ছেলেরাই প্রথম হিলতলা জুতো পরতো, পরে সেটা মেয়েদের কাছে এসেছিল। কিভাবে? তারই ইতিহাস জ্ঞানপিডিয়ার ভিডিওতে। স্ক্রিপ্ট এবং রিসার্চ সোমনাথের, আমার ভয়েস ওভার আমি সায়নজিৎকে বলবো দেখানোর জন্য। যে হিলতলা জুতো বা হাই হিল জুতো না পরলে মেয়েদের ড্রেস নাকি সম্পূর্ণ হয় না। ইনপুট সমস্যা, ল্যাপটপ থেকে যাবে সোজা? ল্যাপটপে গন্ডগোল হচ্ছে? আমি কি পেনড্রাইভটা দেবো? পেনড্রাইভ দেবো? আপনারা দেখছেন জ্ঞানপিডিয়ার আয়োজন। জ্ঞানপিডিয়া তাদের সুন্দর আয়োজন আপনাদের সামনে রাখছে। আমরা রয়েছি বইমেলা 2021-এর অন্তিম দিনে। জ্ঞানপিডিয়া তাদের আয়োজন রাখছে। বইমেলা 2021-এর অন্তিম দিন। আজ ঠিক সন্ধ্যে 7:30টার সময় আমাদের বিশিষ্ট গুণীজনের উপস্থিতির মাধ্যমে আমাদের সমাপ্তি অনুষ্ঠান রয়েছে। আমাদের এই বইমেলা 2021-এ যারা স্টল হোল্ডার এবং যারা লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে যারা ছিলেন তাদেরকে আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আমাদের বইমেলা 2021-এর তরফ থেকে স্মারক রয়েছে, স্মারক প্রদান অনুষ্ঠান রয়েছে। এরপর রয়েছে বই প্রকাশ অনুষ্ঠান এবং তারপর সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে রাবীন্দ্রিকের তরফ থেকে। এই বইমেলাতে অংশগ্রহণ করলেন 42টি প্রকাশন সংস্থা এবং 67টি লিটল ম্যাগাজিন সংস্থা। সকলকে আবারও আমাদের বইমেলা 2021-এর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনারাই এই বইমেলা 2021-এর আসল কাণ্ডারি। আমরা ধন্যবাদ জানাই আমাদের সকল বিজ্ঞাপনদাতাদের, আমরা ধন্যবাদ জানাই যারা আমাদের ফুড স্টল যারা দিয়েছেন তাদেরকে, এবং রাজ্য সরকার তরফ থেকে যে সহযোগিতা পাওয়া গেছে এবং ব্যক্তিগত স্তর থেকে যে সাহায্যগুলো এসেছে, প্রত্যেককে আমাদের তরফ থেকে বইমেলা 2021-এর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়। সঞ্জিত, অন্য ল্যাপটপে কি চলবে পেনড্রাইভ থেকে? যদি ল্যাপটপ থেকে সমস্যা হয় কোনো কারণে? সঞ্জিত, কুইজটা খালি করে যাবে, ডকুমেন্টারি নয় পরে দেখাবো আমরা। হবে, চেষ্টা করো, ঠিক আছে? মানে সময় বেশি নষ্ট করো না, কারণ পরে অনুষ্ঠান রয়েছে। দেখতে দেখতে আমরা 7টি দিন অতিক্রান্ত করলাম। প্রথমে 4 দিন বইমেলা হওয়ার কথা ছিল, তারপর মাননীয় মন্ত্রীদের ইচ্ছেতে আমাদের কমিটির নিবেদনে আমরা এই বইমেলা 2021 7 দিনের করতে পারছি, সপ্তাহব্যাপী। আমি সরাসরি অনুষ্ঠানে চলে যাব, জ্ঞানপিডিয়ার অনুষ্ঠানে। আমরা ভিডিওতে মনে হচ্ছে সমস্যা হচ্ছিল, তাই অন্য একটা ভিডিও করি। বাংলা সাহিত্যের যদি আইকন বলা হয়, মানে বিশ্বনন্দিত বিশ্ববন্দিত আইকন, নিঃসন্দেহে রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু রবীন্দ্রনাথও বিজ্ঞাপনে কাজ করেছেন, অর্থাৎ বিজ্ঞাপনের মডেল হয়েছেন এবং বিজ্ঞাপনের জন্য লিখেওছেন। সেই নিয়ে জ্ঞানপিডিয়ার তথ্যচিত্র আপনাদের সামনে। নিঃসন্দেহে রবীন্দ্রনাথ ঠাকুর। আবার বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের জগতেও তিনি ছিলেন এক মহা তারকা। পাগলের মহৌষধ থেকে রেডিয়াম ক্রিম, হ্যাঁ, পাগলের মহৌষধ থেকে রেডিয়াম ক্রিম, কুন্তলিন তেল থেকে KLM বিমান সংস্থা, সবার বিজ্ঞাপনে তার ছিল অবাধ বিচরণ। বিজ্ঞাপনের জগতে তার অবদানের এই কম আলোচিত দিকটা নিয়েই জ্ঞানপিডিয়ার এই বিশেষ 25শে বৈশাখ এপিসোড। বিভিন্ন নথি ঘেটে জানা যায় 1889 থেকে মৃত্যুর বছর পর্যন্ত, অর্থাৎ 1941 সাল পর্যন্ত ছোট বড় পরিচিত অপরিচিত বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে তাকে দেখা গিয়েছিল।
কখনো মডেল হিসেবে, আবার কোথাও বা শুধুমাত্র তার বাণী ব্যবহার করে এই বিজ্ঞাপনগুলো তৈরি হয়েছিল। একদম প্রথমেই বলি কুন্তলিন তেলের কথা। প্রখ্যাত ব্যবসায়ী হেমেন্দ্র মোহন বসু 1894 সাল নাগাদ সুগন্ধির ব্যবসা শুরু করেন। পরে চুনের তেল, অডিকোলন ও অন্যান্য প্রসাধনের ব্যবসায় হাত দেন। একটা সময় এই বঙ্গদেশে সকলে মুখে মুখে ফিরত এই ছড়া, কেশে মাখো কুন্তলিন, রুমালেতে তেল ঘোষ, পানে খাও তাম্বুলিন, ধন্য হোক এই ডিভোর্স। তার পণ্যের জনপ্রিয়তাকে মাথায় রেখে কয়েক বছরের মধ্যে তিনি প্রতিষ্ঠা করেন প্রকাশনা সংস্থা কুন্তলিন। 1903 সাল থেকে দেওয়া শুরু হয় কুন্তলিন পুরস্কার। এই পুরস্কার প্রাপকদের মধ্যে ছিলেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসুর মতো মানুষেরা। এই তেলের জনপ্রিয়তার পিছনে রবীন্দ্রনাথের এই বিজ্ঞাপনটা কিন্তু দারুণভাবে সাহায্য করেছিল। কবি এই বিজ্ঞাপনে বলেছিলেন, কুন্তলিন ব্যবহার করিয়া 1 মাসের মধ্যে নূতন কেশ হইয়াছে। ঠিক একইভাবে রবীন্দ্রনাথ যুক্ত হয়েছিলেন লিপটনের সঙ্গে। ওদের জন্য তিনি কয়েকটা লাইন লিখেছিলেন এইভাবে, চাষ প্রিয় চঞ্চল চাতক দল চল কাকুলি জল তল কল কল হে। লিপটন কোম্পানি রবীন্দ্রনাথকে দিয়ে এই চায়ের বিজ্ঞাপন লিখে নিতে পেরে বেজায় উচ্ছ্বসিত ছিল। দেশ জুড়ে মুহূর্তে উঠে গেল রবি ঠাকুর একজন বিশিষ্ট চা প্রেমী। তারপর এলিট থেকে লোয়ার মিডল ক্লাস সব সোশিও ইকোনমিক ক্লাসে তৃষ্ণা মিটতে শুরু করলো শুধু লিপটন চায় চুমুক দিয়ে। সেই সময় লেখার জন্য বাজারে পাওয়া যেত সুলেখা কালী, বিদেশি কোম্পানি পার্কারের কুইন এবং শেফার্সের স্ক্রিপ্ট, এদের সঙ্গে পাল্লা দিতে হতো স্বদেশী সুলেখা কালীকে। এই কম্পিটিশনে সুলেখা অনেকটা এগিয়ে গিয়েছিল যখন রবীন্দ্রনাথ তাদের বিজ্ঞাপনে লিখেছিলেন, সুলেখা কালী, এই কালী কলঙ্কের চেয়ে কাল। মাত্র 7টা শব্দ দিয়ে কলঙ্কের সঙ্গে কালোর সম্পর্ক গড়ে এরকম ট্যাগলাইন বানানো বসিয়ানা বোধহয় তার পক্ষেই সম্ভব ছিল। আবার 1960 সালে দেশ সাহিত্য সংখ্যা থেকে আরেকটা কালীর বিজ্ঞাপনের সন্ধান পাওয়া যায়। এটা কাজল কালীর বিজ্ঞাপন। তিনি এতে লিখেছিলেন, কাজল কালী ব্যবহার করে সন্তোষ লাভ করেছি, এর কালিমা বিদেশি কালির চেয়ে কোনো অংশে কম নয়। বনভিটা বিজ্ঞাপনেও তাকে দেখা গিয়েছিল। বিজ্ঞাপনে কবির স্বহস্তে লেখা চিঠিতে দেখা যাচ্ছে তিনি লিখেছেন, বনভিটা সেবনে উপকার পাইয়াছি। কবির আরেকটা জনপ্রিয় বিজ্ঞাপন ছিল জলযোগের জন্য। 1934 সালে স্থাপিত এই সংস্থার বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ লিখেছিলেন, জলযোগে বানানো মিষ্টান্ন আমি চেখে রেখেছি, এটা আমাকে তৃপ্তি দিয়েছে, এর আলাদা স্বাদ আছে। মজার কথা হলো তিনি কিন্তু সত্যি সত্যি জলযোগের মিষ্টি দইয়ের বড় ভক্ত ছিলেন এবং তিনি তার একটা নামও রেখেছিলেন, পয়থি। দেশীয় পণ্য যে কোনো অংশে বিদেশি পণ্যের চেয়ে খারাপ নয়, এমন কথা বারবার বহু বিজ্ঞাপনে বলেছিলেন তিনি। এভাবেই রবীন্দ্রনাথ রেডিয়ান্ট ক্রিম, শ্রীকৃত, সেনোলা রেকর্ড কোম্পানি, ভোলানাথ দত্ত অ্যান্ড সন্স লিমিটেডের কাগজ এবং ডারকিন্স হারমোনিয়াম কোম্পানির জন্য বেশ কিছু বিজ্ঞাপন করেছিলেন। সে সময় ফটো স্টুডিওয়ে এস ঘোষের নামটা কতখানি ছিল তা জানা যায় না, তবে এই প্রতিষ্ঠানের জন্য 2 কলম লিখে দিয়েছিলেন কবিগুরু। আবার এই ধরনের অনামী কোম্পানির সঙ্গে সঙ্গে ভারতের অন্যতম বড় শিল্প গোষ্ঠী গোদরেজের দ্বারস্থ হয়েছিল তার কাছে সাবানের বিজ্ঞাপনের জন্য। শুধু বেসরকারি কোম্পানি বা প্রতিষ্ঠান নয়, সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য রবীন্দ্রনাথের দ্বারস্থ হয়েছিল। এই যেমন ভারতীয় রেলওয়ের কথা ধরা যায়। এই রেলগাড়ি নিয়ে কবিগুরু কত অভিজ্ঞতা, কত কথা। ভারতবর্ষের পূর্ব রেলওয়ের বিজ্ঞাপনে এসেছেন তিনি। কবির হঠাৎ দেখা কবিতার 2 লাইন এই বিজ্ঞাপনে এক অদ্ভুত রোমান্টিক পরিবেশ তৈরি করেছিল। শতবর্ষের প্রাচীন বিদেশি বিমান সংস্থা KLM এর সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত। 1932 এই সংস্থার বিমানে চড়ে কবিগুরু পাড়ি দিয়েছিলেন সুদূর পার্সিয়াতে। তাদের আতিথেয়তায় মুগ্ধ কবি সহজেই রাজি হয়ে যান তাদের বিজ্ঞাপন করতে। বিমান কর্তৃপক্ষ সেই বিজ্ঞাপনটা গুরুদেবের বিমান যাত্রা শিরোনামে বিশ্বভারতী পত্রিকায় প্রকাশ করেছিল। আমাদের 25শে বৈশাখ স্পেশাল এপিসোড শেষ করব পাগলের ওষুধের কথা বলে। ডাক্তার উমেশচন্দ্র রায়ের জগৎ বিখ্যাত পাগলের মহৌষধ আসলে যা ছিল মৃগী, হিস্টিরিয়া, স্নায়বিক দুর্বলতা জনিত বেশ কিছু রোগের ওষুধ, সেটা বানাতো কলকাতার SC রায় অ্যান্ড কোং। তাদের বিজ্ঞাপনেও দেখা মেলে কবিগুরু দেওয়া সার্টিফিকেট, আমি ইহার উপকারিতা বহুকাল যাবৎ জ্ঞাত আছি। আমাদের জীবনের শ্বাসে প্রশ্বাসে প্রত্যেক মুহূর্তে যেভাবে মিশে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে সেখান থেকে আলাদা করা একেবারে অসম্ভব। জ্ঞানপীঠের তরফ থেকে তাই তাকে একটু আলাদাভাবে আমাদের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি এবছর 25শে বৈশাখে। থ্যাংক ইউ। রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু অন্য আঙ্গিকে দেখানো হলো। তো এবার আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের কুইজের অনুষ্ঠানে। 4টে প্রশ্ন হয়ে গেছিল, আর 10-12টা প্রশ্ন বাকি। তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব আমাদের আরেকটা স্পেশাল ভিডিও। তো রঞ্জিত, ওকে ওকে ফাইন। কোয়েশ্চেন নাম্বার 5,
স্থানীয়দের কাছে শাল নামে পরিচিত বীরভূমের এই নদীতে একসময় প্রতি বর্ষায় বন্যা দেখা দিত, কিন্তু আজ এই নদীর খুব জীর্ণশীর্ণ অবস্থা। বাংলা সাহিত্যে অমর হয়ে যাওয়া এই ছোট নদী বিশেষত দুখানা সাহিত্যকর্ম, একটা কবিতা এবং একটা উপন্যাস, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো কোন নদীর কথা বলছি এবং অ্যাটলিস্ট একটা সাহিত্য কীর্তির মেনশন, কারণ প্রশ্নটা যদি ভালো করে পড়া যায় তাহলে বোধহয় একটা উত্তর বেরিয়েই যায়। আচ্ছা, আমি অনেককেই দেখতে পাচ্ছি এগিয়ে আসতে, হাত তুলতে দেখতে পাচ্ছি। উনি একেবারে সামনে চলে এসেছেন। একেবারে সামনে চলে এসছে, উনি প্রায় মাইক কার কাছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটু ওনার কাছে মাইকটা দিন। ওই যে মাইক যাচ্ছে আপনার কাছে। কোপাই। কোপাই নদী। আচ্ছা, আর ওই কোন দুখানা বা কবিতা বা বই, উপন্যাস, গল্প, সেটা হচ্ছে না, একটু ভাবুন, একটু ভাবুন। শোনান, আরো অনেকে হাত তুলেছেন। আচ্ছা ঠিক আছে, একটুখানি সময় দিন। হচ্ছে না, মাথায় আসছে না। আচ্ছা, যেহেতু আমাদের কাছে সময়টা ভীষণই অল্প, যেন আমি একটু অন্য কাউকে সুযোগ দিতে চাই। কাকে সুযোগ দিই? হয় না, আমি দায়িত্ব নেবো না। বাকিরা রাগ করে আমাকে পেটাতে পারে, দায়িত্ব একদমই নেবো না। আচ্ছা ঠিক আছে, আপনি চলে আসুন। কোপাই নদী আমাদের ছোট নদী, চলে আসে পাশে, চলে বাঁকে বাঁকে, চলে বাঁকে। বাঁকে বাঁকে। আচ্ছা, আবার আমি পেয়ে গেছি, দুটো উত্তর পেয়ে গেছি। আর আরেকটা গল্প কোনটা ছিল? এটা বলতে পারি, এমনি বলতে পারি। এমনি এমনি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাসিবাদের উপকার। পারফেক্ট, একদম পারফেক্ট। দেখে নিই, কোপাই নদী আমাদের ছোট নদী। ছোট নদী তো প্রশ্নে বলাই ছিল, আর হাসুলি বাঁকের উপকথা। তো আমি রিকোয়েস্ট করবো আপনাকে, যেহেতু আমরা অ্যাটলিস্ট দুটো উত্তর চাইছিলাম, আপনি প্লিজ স্টেজে চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। রয়, প্লিজ ডু দ্য অনার্স। সৌরভ, আপনার নামটা একটু বলুন। আমার নাম মণিনাথ চন্দ্র। আমি অনুরোধ করছি আমাদের মধ্যে নকলা বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ দা রয়েছে, অভিজিৎ ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অভিজিৎ ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তার হাত দিয়েই আমাদের এই পুরস্কার বিতরণী। অভিজিৎ মাঝখানে, অভিজিৎ মাঝখানে। ধন্যবাদ। তো হয়ে গেল পঞ্চম প্রশ্ন, চলে গেল পঞ্চম প্রশ্নের পুরস্কার। এরপরের প্রশ্ন, কৃতান্ত কুমার ছিলেন একজন হঠকারী প্রকৃতির মানুষ, বাঙাল ভাষায় কথা বলতে খুব ভালোবাসতেন, আর দীর্ঘদিন কাজ করার পর পুলিশের চাকরি থেকে অবসর নিয়ে খুলেছিলেন এক এজেন্সি। তো কৃতান্ত কুমার কে ছিলেন বা তার পদবী কি ছিল? পদবী যদি জানতে পারি তাহলেই তিনি কে ছিলেন মানুষটি বেরিয়ে যায়। কৃতান্ত কুমার দীর্ঘদিন পুলিশে চাকরি করেছিলেন। একজন নির্ভীক ভাবে এগিয়ে আসছে, তার নাম অভিক সরকার। ওকে একটু মঞ্চের কাছে দরকার, কারণ হাত তুলে এগিয়ে আসছে। অভিককে বলতে হবে। অভিক জানে, আমি জানি উত্তরটা জানি। অভিক, কৃতান্ত কুমার। বলো। গোয়েন্দা কে কে হালদার। কে কে হালদার, গোয়েন্দা হালদার মশাই। উত্তরটা একবার দেখে নিই। একদম পারফেক্ট আনসার। সৈয়দ মুস্তাফা সিরিজ, কর্নেল সিরিজ, সিরাজের কর্নেল সিরিজের এক অমর চরিত্র। আপনি প্লিজ এগিয়ে আসুন। এটা অভিকের জন্য জোরে হাততালি। অভিকের পরিচয় নতুন করে দেওয়ার দরকার নেই, মানে যারা বই মেলায় রয়েছেন তাদের কাছে অভিক সরকারের পরিচয় নতুন করে দেওয়ার দরকার নেই। গোয়েন্দা কে কে হালদার, সেই কে কে এর পুরো কথা ছিল কৃতান্ত কুমার, অর্থাৎ কৃতান্ত কুমার হালদার। হ্যাঁ, রাইট। আমি সৌরভ বিষয়কে অনুরোধ করবো পুরস্কার তুলে দেওয়ার জন্য অভিকের হাতে। একটা জোরে হাততালি। ওকে, পরের প্রশ্নে চলে যাই। 50-এর দশকে প্রকাশিত চতুর্ভুজের স্বাক্ষর উপন্যাসে কেন্দ্রীয় চরিত্রের নাম ছিল ভারত কুমার চৌধুরী। ঠিক তার পরের বছর আরেকটা বই বেরোয়, এই সিরিজেরই পরের বই, নিশাচরী বিভীষিকা। তাতে তার নামটা সামান্য পাল্টে যায়, হয়ে যায় ভারত ভূষণ চৌধুরী। কিন্তু উভয় ক্ষেত্রেই তার সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ভাস্কর।
তাহলে একবার নাম ছিল ভারত কুমার চৌধুরী, পরের বইতে নাম হয়ে যায় ভারত ভূষণ চৌধুরী। কিন্তু আমার প্রশ্ন, এই ভারত কুমার বা ভারত ভূষণ কোন বিখ্যাত কাল্পনিক চরিত্রের আদলে তৈরি হয়েছিল? আমার মনে হয় তোমাকে একটু সূত্র দিতে হবে, এটা আমার কাছে বেশ কঠিন লাগছে। দুটো বইয়েরই লেখক ছিলেন হেমেন্দ্র কুমার রায়। তো হেমেন্দ্র রায় এক বিখ্যাত সিরিজকে বাংলায় রূপান্তর করছিলেন, করতে গিয়ে এই চরিত্র বা চরিত্র দুটোর অবতারণা করেছিলেন। তো ভারত কুমার বা ভারত ভূষণ হেমেন্দ্র কুমার রায়ের এই চরিত্র। আচ্ছা, আমি বলে দিয়েছি সহযোগী ছিল ভাস্কর। ভাস্করের চরিত্রটা এক ডাক্তারের আদলে তৈরি করা হয়েছিল। তা আমার প্রশ্ন, ভারত কুমার বা ভারত ভূষণের চরিত্র কার একজনকে আদলে তৈরি পেয়েছি হয়েছে? অবশ্যই, নানা রকম কঠিন হয়ে যাচ্ছিল ব্যাপারটা মনে হচ্ছিল। না, আমি উত্তর বার করতাম, আমি ক্লু দিয়ে যেতাম, আমি নামটা না বলে তার সম্পর্কে জানতাম। শার্লক হোমস এবং ডক্টর ওয়াটসন। মানে ভাস্কর ছিল ডক্টর ওয়াটসনের আদলে তৈরি এবং শার্লক হোমসের আদলে তৈরি করা হয়েছিল ভারত কুমার বা ভারত ভূষণকে। পারফেক্ট, একদম পারফেক্ট শাবাশ। আনসার। হেমেন্দ্র কুমার রায় এটা যখন কি কিছু বঙ্গানুবাদ অনুমান করছিলেন। নাকি আপনি কিছু আন্দাজ করলেন? চলে আসুন, শার্লক চলে হোমস আসুন, আন্দাজে ছিল। স্টেজে চলে আসুন, স্টেজে চলে আসুন তাড়াতাড়ি। কুইজ অনেক ক্ষেত্রে কিন্তু যে আপনি জানেন কিনা তার থেকে বেশি কোন একটা কিছু সূত্র ধরে একটু গেস চার করা করলেই যাচ্ছে। বেরিয়ে আসবে, একটু গেস করলেই চলে আসবে। আমি আবারও অভিজিৎটাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অভিজিৎটাকে আবারও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের কুইজের পুরস্কার তুলে দেওয়ার জন্য। সাংবাদিক অভিজিৎ ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একটু হাততালি হোক জোরে, মানে যারা পুরস্কার পাচ্ছেন না তবুও আপনারাও একটু সজোরে হাততালি করতালির মাধ্যমে উৎসাহ আচ্ছা, দেন। আপনার নামটা জানা হলো? আমার নাম অন্নয় ব্যানার্জি। অন্নয় ব্যানার্জি, ওকে ফাইন। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। একটা জনপ্রিয় বাংলা কবিতার প্রথম কয়েকটা পংক্তি ছিল, শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। অদ্ভুত চারটে লাইন, কিন্তু এর পরের দুটো লাইন আমরা একটা সময় মানে প্রায় ঠোঁটস্থ ছিল আমাদের, মানে আমরা ঘরে ঘরে এই দুটো লাইন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আওড়াতাম। কোনো এক টেলিভিশন সিরিজ তো বলবো না, টেলিভিশন প্রোগ্রামের দৌলতে, এক ঘরে ঘরে প্রচারিত টিভি প্রোগ্রামের দৌলতে আমরা কিন্তু হ্যাঁ প্লিজ চলে আসুন, সামনে চলে আসুন। মাইকে ফুল ফুটুক না ফুটুক, ও কি আনসার! একবার চলে এসো, স্টেজে চলে এসো। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, সেই মহাগুরুর সেই বিখ্যাত হাসি, তার সেই ভঙ্গি। আমি অনুরোধ করব আমাদের বইমেলা 2021-এর কনভেনার রূপা মজুমদারকে মঞ্চে আসার জন্য। রূপাদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। হাততালি পেলাম না একটু জোরে? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আর পরের প্রশ্নে চলে যাচ্ছি সময় নষ্ট না করে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে একসময় জয়েন করেছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। এরপর সাহিত্য জগতে প্রবেশ করেছিলেন বজ্রযান বৌদ্ধ ধর্মের উপর লেখা উপন্যাস দিয়ে। এরপর তার লেখা প্রায় প্রতিটি গল্প বা উপন্যাস ছিল নরখাদক বা তাজমহলের ইতিহাসের মতো বিভিন্ন রোমহর্ষক বিষয় নিয়ে লেখা। রোমহর্ষক বিষয় নিয়ে লেখা। একটু পিছনে চলে যাবো, একটু পিছনে চলে যাবো। হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ একজন, হ্যাঁ তোমরা দুজন যে দাঁড়িয়ে আছো, যেকোনো একজন, একজন এগিয়ে এসো। দেবারতী মুখোপাধ্যায়। দেবারতী মুখোপাধ্যায়, তিনি কি? সঞ্জিত তুমি শিওর না গেস করলে? আছে।
এখনো আছে? আজকে দেবরা দিদি এসেছিলেন না? হ্যাঁ সম্ভবত আছে। অটোগ্রাফ নিয়েছিলেন? হ্যাঁ নিয়েছি। সেলফি? হ্যাঁ তাড়াতাড়ি দৌড়ে চলে এসো স্টেজে। দেবারতী কি খুব ব্যস্ত ওখানে? দেবারতী একটু আসতে হবে তোমাকে, তোমাকে নিয়ে একটা ওই- প্রশ্ন করা হয়েছিল, একজন উত্তরও দিয়েছেন, তোমাকে একটু মঞ্চে আসতে হবে। এক অদ্ভুত সমাপতন, মানে হ্যাপি কোইন্সিডেন্স বলতে যা বোঝায়। দেবারতী নিয়ে প্রশ্ন করা হয়েছিল, একবার প্রশ্নটা দেখি দাও। একটু প্রশ্নটা প্রশ্নটা একবার সাহেবজি। যে প্রশ্নের উত্তর দিয়ে আজ মানে পুরস্কারটা পাচ্ছেন, এটাই ছিল সেই প্রশ্নটা। প্রশ্ন ঠিক আছে? প্রশ্নটা ঠিক আছে দেবারতী? নোড়ো খাদক ছাড়া আমি কিছু লিখি না। আমরা একটা বিভিন্ন ব্যবহার করেছি, কিন্তু একটা বিভিন্ন দেওয়া রয়েছে। এক অদ্ভুত একটা কোইন্সিডেন্স। ধরে হাততালি হয়ে যায়, মানে এইরকম মুহূর্ত তো আসে না, মানে পারফেক্ট কোডাক মোমেন্ট বলতে যা বোঝায় তাই। উত্তর নিজেই মানে পুরস্কার তুলে দিচ্ছে সশরীরে উপস্থিত, একদম তাই। এটা বোধহয় আজকে আমাদের এই বইমেলার কুইজের মানে বেস্ট মোমেন্ট অফ দ্য ইভেন্ট। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক, কারণ হাতে সময় কম, খুব তাড়াতাড়ি পরটায় চলে যাই আমরা। ওরাই না ডাকছে। মেয়েটি তখন ক্লাস 9-এর ছাত্রী, তার বাবা ছিল এক সাধারণ দোকানের কর্মচারী, ছেলেটি আবার থাকতো শহরে, লেখাপড়ায় ছিল বেশ ভালো, অনেকে হাত তুলে দিয়েছে। সে যখন সেই গ্রামে ঘুরতে গেছিল, সেখানে একদিন সুলেখাদের বাড়িতে তাদের প্রথম আলাপ হয়েছিল। আচ্ছা, অনেক সাংঘাতিক সহজ। আচ্ছা, আহ, আহ, কোথায় পড়েছি? সব থেকে কম বয়সী কে আছে তাকে? সব থেকে কম বয়সী কে আছে? এই মেরেছে রে। হ্যাঁ, মানে যত বড় স্বাভাবিক তত সহজ ব্যাপারটা থাকে, সব থেকে কম বয়সী কে হাত তুলে? নয়টা বাঁচো। এই রে, আমাকে দিলে তুমি কেস আচ্ছা, খাইবে? এই ম্যাডাম কিন্তু অনেকক্ষণ থেকে ট্রাই করছিলেন পিছনে দাঁড়িয়ে, তার একবার সুযোগ দেই কি? তোমার ইচ্ছে। ঠিক আছে ভাই, মাইকটা দিন। এটা হলো বান্নতিবালা বালিকা বিদ্যালয়ের কবিতার নাম, আর বেনিমাধব মানে কবিতার। ব্যাস ব্যাস, আর কি দরকার? মাইকটা হাতে নিয়ে দুকলি বলতে বলতে উঠে চলে এসো। হ্যাঁ, কবিতা মনে নেই? হ্যাঁ ব্যাস, ফাইন, প্লিজ। গান, কবিতা, দুটো লাইন চটপট। বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব, বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেনিমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে, ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি। এই আনন্দে বাড়িতে, মানে এই আনন্দে বই নিয়ে যাওয়া বাড়ি। অসাধারণ। আর একটু জোরে হাত পেলে বোধ হয় মানে হতে পারে, মানে হ্যাঁ, মানে পুরস্কার দেওয়ার আনন্দ এবং পুরস্কার পাওয়ার আনন্দ। দুর্দান্ত। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। সাহেবগঞ্জ স্কুলে পড়ার সময় তার লেখা কয়েকটা কবিতা নিয়ে তারই এক পরিচিত পাঠিয়ে দিয়েছিল মালঞ্চ পত্রিকায়। হেডমাস্টার মশাই যাতে জানতে না পারেন, তাই এক ছদ্মনাম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল সেই ছোট্ট স্কুলের ছাত্রটি। তারপর থেকে সেই ছদ্মনামই হয়ে উঠেছিল তার পরিচয়। কি ছিল সেই বিখ্যাত ছদ্মনাম? একজন প্রথম হাত দেখতে পাচ্ছি, সাদা মাস্ক, একটু এগিয়ে আসতে হ্যাঁ, হবে। এগিয়ে আসতে হবে, ওই যে মাইক এগিয়ে আসতে হবে তাড়াতাড়ি। সেই বিখ্যাত ছদ্মনামটি কি ছিল, বা সেই বিখ্যাত সাহিত্যিক কে ছিলেন? সাহিত্যিক বনফুল। আর আসল নাম? বলাইচাঁদ বলাইচাঁদ মুখোপাধ্যায়। পারফেক্ট, একদম ঠিক উত্তর। চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। সোমনাথ, পড়া প্রশ্ন বাকি আছে আন্দাজ? শান্তি বলতে পারবে? আর তিনটে প্রশ্ন, তারপর তাহলে আমাদের দ্বিতীয় তথ্যচিত্র। আমি রূপাদিকে অনুরোধ করব পরে পুরস্কার তুলে দেওয়ার জন্য। সোমনাথ, তোর নাম? তোমার নামটা বলো। সুমিত কর্মকার। সুমিত। সুমিতের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। দুর্দান্ত একটা উত্তর দিয়েছে বনফুল। এরপরে বনফুলের পরের প্রশ্ন আমরা চলে যাই। আচ্ছা, এটাও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে গোড়া উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র, তিনি একজন নারীর দ্বারা অনুপ্রাণিত হয়ে সৃষ্টি করেছিলেন। একজন হিন্দুর ঘরে জন্ম নেওয়া মানুষের থেকেও বেশি হিন্দু সেই স্কুল শিক্ষিকার আত্মত্যাগ এবং কর্তব্যনিষ্ঠা রবীন্দ্রনাথকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
সেই নারীকে তিনি এতটাই মানে তার কাজ দ্বারা তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি যখন ঘোড়া উপন্যাসটা লিখেছিলেন তার যে কেন্দ্রীয় চরিত্র, তো সেই নারীর দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করেছিলেন। তো কে ছিলেন সেই মহিষী মহিলা? একদম পিছনে একটা হাত দেখতে পাচ্ছি, হ্যাঁ কাঁধে ব্যাগ তো, কাঁধে ব্যাগ, কাঁধে কাঁধে ব্যাগ, ব্যাগ, হ্যাঁ। হ্যাঁ প্লিজ চলে এসো। উত্তরটা চমকে দেবে কারণ ভারতীয় নন। সুচরিতা। হ্যাঁ সুচরিতা। সুচরিতা। তোমার গার্লফ্রেন্ড এখন এটা কি সুচরিতা? সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা, একদম সঠিক উত্তর। আপনি প্লিজ নিবেদিতা চলে আসুন। সুচরিতা মনে হচ্ছে কোনোভাবে ঘুরিয়েছে, মনে হচ্ছে উত্তরটা জানতো, হ্যাঁ। কারণ মনে হচ্ছে কাছাকাছি। তাই কি তুই কি জানতে উত্তরটা? নামটা বলো। নিবেদিতা সুচরিতা মোটামুটি ঘুরিয়ে গিয়েছিল মনে হচ্ছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন মঞ্চে। আজকে 7:30 থেকে সমাপ্তি অনুষ্ঠান, বর্ণময় সমাপ্তি অনুষ্ঠানে আপনাদের সকলের চাইছি আপনারা সকলে থাকুন। প্রকাশক বন্ধুরা তো থাকবেনই, তার সঙ্গে পাঠক বন্ধুদের উপস্থিতি কিন্তু একান্ত কাম্য। 7 দিন ধরে এই মাঠে এই প্রাঙ্গণে যে হই হই করে বই উৎসব হলো, তার সাফল্য একদম যে শীর্ষে সেটা আপনারা সকলেই জানেন, কারণ সেখানে বিক্রয় মূল্য থেকে সেটা খুব স্পষ্ট হয়ে গেছে। আমি কিন্তু প্রত্যেকটি পাঠক এবং বন্ধুদের অনুরোধ করছি আপনারা এই বর্ণময় অনুষ্ঠানে আজকে উপস্থিত থাকুন। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। সৌমিক দত্তর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রূপাদি। প্লিজ একটু জোরে হাততালি দেবেন আপনারা। সঞ্জিত দুটো প্রশ্ন বাকি। আচ্ছা, এটাই কি শেষ? এটা কি শেষ? এরপর একটা আছে, আরো আছে প্রশ্ন? ঠিক আছে। বিজ্ঞাপন জগতের একঘেয়েমি কাটিয়ে উঠতে ঋতুপর্ণ ঘোষ একসময় বাচ্চাদের জন্য একটা সিনেমা বানানোর কথা ভেবেছিলেন। তিনি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা গল্পকে বেছেও নিয়েছিলেন, কিন্তু চিলড্রেন্স ফিল্ম সোসাইটি তার সেই স্ক্রিপ্ট বাতিল করে দেন ভূতের গল্পর অজুহাত দেখিয়ে। তো হতোদ্যম না হয়ে তিনি এরপরে বেছে নিয়েছিলেন হীরের আংটি গল্পটা, এবং ওইভাবেই তিনি সিনেমার জগতে পদার্পণ করেন। তো প্রশ্ন হচ্ছে, ঋতুপর্ণ ঘোষ প্রথম কোন গল্পটাকে বেছেছিলেন যেটা ভূতের গল্পের কারণে নাকচ হয়ে যায়? একজন সেলফি তোলার জন্য হাত তুলেছেন, এখানের মধ্যে উত্তর দেওয়ার জন্য, এগুলো সমস্যা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প নেম চাই। যেটা চিলড্রেন্স ফিল্ম সোসাইটি। একজন সোমনাথ সামনে। আচ্ছা, একদম সামনে। আর কাউকে দেখতে পাচ্ছি না আমি। পুরোপুরি গেস করছি, শিওর নই। একদম বলো। মনোজের অদ্ভুত বাড়ি। মনোজদের অদ্ভুত বাড়ি। হলো না একটু hint, একটু কারণ আচ্ছা, আরেকজন পাশে। ভূত কোথায় এলো মনোজদের অদ্ভুত বাড়ি? পাতাল ঘর। পাতাল ঘর। গুড গেস বাট ইনকারেক্ট। পাতাল ঘর নয়। আচ্ছা, না, পিছনে। ওকে, কারণ উনি আচ্ছা, হ্যাঁ, পুরস্কার হ্যাঁ। পেয়েছেন। একটু গোপী গান বাগাবাই। গোপী গাইন বাগাবেন, শীর্ষেন্দু বাবু নয়। ওখানে একজন এগিয়ে আসছেন, দেখো এদিকে এদিকে, ডান দিকে, তোমার ডান দিকে, ওই উনি এগিয়ে আসছেন, এই যে এদিকে। পুরোপুরি গেস, তাও বলছি ছায়াময়। না, ছায়াময়ও হলো না। এটা কি গুগলি হয়ে গেল সবার জন্য? আচ্ছা, আচ্ছা, এখানে একজন, উনি না পারলে পিছনে ভদ্রমহিলা আছে এখন। না দাদা, আপনি পেয়েছেন, আপনি এখন নন, আপনি। হ্যাঁ, গন্ধটা খুব সন্দেহজনক। হ্যাঁ? গন্ধটা খুব সন্দেহজনক। না, গন্ধটা সন্দেহজনক হলেও উত্তরটা ঠিক হলো না। পিছনে ওই গ্রে রঙের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1997। দেখা যাক এবারে কি উত্তর আসে। প্রায় সবকটা বই চলে আসে। গোসাই বাগানের ভূত। হ্যাঁ হ্যাঁ। গোসাই বাগানের ভূত। না, নট গোসাই বাগানের ভূত। আচ্ছা, এবার মনে হয় আমাদের শেষ করে না, দাও। অর্কাশী সাতপুরে আমাকে চিনি বলে আমি নাম ধরে বললাম ওকে। গোসাইপুর শহর। গোসাইপুর স্বর্গরম। গোসাই বাগান, গোসাইপুর সব হয়ে গেছে। আমার মনে হয় এবারে শেষ করছি। আচ্ছা, তাহলে কি ওনার কাছে যাবো? ব্যাগ কল্যাণী থেকে উজ্জ্বল না, দা? একজনকে দুখানা নয়, উনি একটা পুরস্কার পেয়েছেন, এটা উচিত হবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে পুরস্কার শেষ করাই করে থাকছে দিই। আমাদের কাছে। পুরস্কার না নিয়ে চেষ্টা করতে হবে। পাগলা সাহেবের ঘোড়া। পাগলা সাহেবের কবর। পাগলা পাগলা সাহেবের সাহেবের কবর। কবর, আছে। যেটা নিয়ে ঋতুপর্ণ ঘোষ সিনেমা বানাতে চেয়েছিলেন, কিন্তু ব্যাস চিলড্রেন্স ফিল্ম সোসাইটি তা বাতিল করে দেয়, নাকচ করে দেয়। গেসটা ঠিক ছিল। সময়ের বাইরে উপন্যাসের নায়ক বিপ্লব এই হালফিলের কলকাতার একজন নাগরিক। বয়স প্রায় 35, থাকে পার্ক সার্কাসে। এই সময় দাঁড়িয়ে সে সময়ের বাইরে কিছু বোধকে খোঁজার চেষ্টা করে। সে টুইটারে টুইটও করে এবং নিজের প্রতীকী নামে লেখে, আমার আসার কথা ছিল অথচ আমি আসছি না। এই উপন্যাসের লেখককে, সময়ের বাইরে উপন্যাসের লেখককে,
একজনের আমি হাত দেখতে পাচ্ছি, আমাকে মনে সময়ের হচ্ছে না হলে তোমাকে উত্তরটা কিন্তু চমকে দেওয়ার মতো। 2010 সালের পর থেকে তার অটোগ্রাফের জন্য আমরা অনুপম রায়। হয়ে ঘুরি। অনুপম রায়। অনুপম রায়, গায়ক অনুপম রায়, সময়ের বাইরে। শুধু গায়ক নয়, সুরকার, সঙ্গীতকার, গান লেখক ও, সব। উত্তরটা দেখে নিন। সময়ের বাইরে অনুপম রায়ের লেখা একটা উপন্যাস, অসাধারণ একটা উত্তর। আপনার নামটা? অনুপম রায়ের বড় ফ্যান। আমার নাম কুবলয় বসু। মানে আমরা বইমেলায় যারা দাঁড়িয়ে আছি গৌরব তুলে দিচ্ছে। মুখটা খেয়াল করিনি, কুবলয় বসুর সঙ্গে পরিচয় করে দেওয়ার খুব একটা প্রয়োজন পড়বে না। মানে যারা বইমেলাতে রয়েছেন, যারা সাহিত্য জগতের খোঁজ খবর রাখেন, কুবলয় বসুর সঙ্গে আলাদা করে পরিচয় করানোরও প্রয়োজন পড়বে না। আসলে মনে করে মুখোশে ঢাকা মুখ, মুখোশে ঢাকা মুখ। একটা টিকা পরে মুখ ঢেকে যাওয়ার মতোই অবস্থা, তো সেই বুঝতে পারি না আমরা। আর কি প্রশ্ন আছে? আর একটা বোধহয়। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি। এরপরে আমাদের Easy. পাশের ছবিগুলি দেখলে কোন জনপ্রিয় গল্পের কথা মনে পড়ে যায়? অনেকগুলো হাত উঠেছে। আমি আর কোনো ক্লু দিচ্ছি না। আচ্ছা, ছোটরা কেউ আছে কি? আমি একটু ছোটদেরকে আগে চান্স দেই। একটু। ছোট বলতে আমি জানি না ও নিজেকে ছোট বলবে না, কিন্তু তুমি কি বড় হয়ে গেছো না এখনো ছোটই আছে? 12 পড়ি, আপনারা ঠিক 12 টুয়েলভে পড় না, তাহলে ছোটই বলে দিতে আচ্ছা, তাহলে এখনো স্কুল লাইফ, ঠিক আছে। জয় বাবা ফেরোনাথ। কেন? সত্যজিৎ রায়ের লেখা জয় বাবা ফেরোনাথ, বারাণসীর ঘটনা। আচ্ছা, দুর্গাপুজোর সময়কার আর ঐতিহাসিক রামমোহন বাবু সেই চুরি করা- সেই লালমোহন বাবু, সেই অর্জুনের। অর্জুনের আচ্ছা, চুরি। পারফেক্ট, একদম পারফেক্ট আনসার। উত্তরটা দেখে নিই। জয় বাবা ফেলুনাথ। হাততালিটা কম পড়লো, কারণ তিনটে ছবি হাততালিটা দিয়ে সত্যি। ডিডাকশনটা অনেক ক্ষেত্রে ওই গোয়েন্দাগিরি মতোই ব্যাপার আর কি। সঞ্জিত, হ্যাঁ, ভিডিওর জন্য তৈরি থাকো। তো রয়, এরপরে আমাদের আগে পুরস্কার দেওয়া হয়েছে। রূপাদি কি না, রূপাদি নেই না, রূপাদি ফোনে আসছে। ঠিক আছে, সৌরভী দিদি বরং আমি সৌরভ বিষয়কে অনুরোধ করবো। পুরস্কার তুলে নিচ্ছে। আচ্ছা, তোমার নামটা? আমার নাম অগ্নিবেশ রায়। ওকে, ফাইন, একটু জোরে হাততালি হয়ে যাক। গ্যালপিডিয়া শুধুমাত্র কুইজ নয়, আমরা বিভিন্ন বিষয় নিয়ে তথ্যচিত্র তৈরি করি। আমরা আজকে 3টে দেখানোর পরিকল্পনা ছিল আমাদের। তৃতীয়টা, এটা এখনো অব্দি আমাদের ফেসবুক পেজ থেকে 21 লক্ষ মানুষ দেখেছেন, শেয়ার হয়েছে প্রায় 36,000 মতো শেয়ার। ভারতের জাতীয় পতাকার ইতিহাস, একটা লম্বা ইতিহাস রয়েছে। সেই পুরো ইতিহাসটা আমরা একটা 8 মিনিটের তথ্যচিত্রে তুলে ধরেছি। সেই তথ্যচিত্র এবার আপনাদের জন্য। সঞ্জিত, ভারতের জাতীয় পতাকা তৈরি হলো কিভাবে? কার মাথাতেই বা এলো এই ভাবনা যে এতগুলো রাজ্য মিলে তৈরি পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশে একটাই পতাকা থাকা উচিত? একজন মুসলিম রমণী কি বানিয়েছিলেন এর নকশা? এরকম বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা খুঁজবো জ্ঞানপিডিয়ার জাতীয় পতাকা সিরিজের এই দ্বিতীয় পর্বে। একসময় ভারতের বিভিন্ন প্রিন্সলি স্টেট বা দেশজ রাজ্যগুলি নিজস্ব পতাকা ছিল। সেগুলো প্রত্যেকটার ডিজাইন ছিল অন্যদের থেকে বেশ আলাদা। কিন্তু পুরো দেশের জন্য একটাই পতাকা থাকা উচিত, এমন ভাবনা এসেছিল ব্রিটিশদের মাথাতে। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর যখন ভারত সরাসরি ব্রিটিশ রাজের আওতায় আসে, তখনই প্রশাসনের তরফে দাবি ওঠে একটা জাতীয় পতাকা। সেই মতো যে পতাকা তৈরি হয়েছিল তার নকশা ছিল ব্রিটেনের অন্যান্য উপনিবেশ যেমন কানাডা বা অস্ট্রেলিয়ার মতোই। লাল জমিতে উপরে বাঁ দিকে ইউনিয়ন জ্যাক, ডান দিকে মধ্যভাগে স্টার অফ ইন্ডিয়া। কোন ভারতের বানানো পতাকার কথা বললে প্রথমেই নাম আসবে লাহোর নিবাসী শিরিশ চন্দ্র বসু। 1883 সালে তিনি একটা পতাকা বানিয়েছিলেন যার মধ্যে সাদা বর্গাকার জমির মাঝে ছিল লাল রঙের সূর্য। পতাকার সঙ্গে জাতীয় পতাকার ব্যবহারও সেই প্রথম। 1905 সালের 7ই অগস্ট প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন অনুশীলন সমিতির সভাপতি ব্যারিস্টার প্রমথনাথ মিত্র। বঙ্গভঙ্গের বিরুদ্ধে কলকাতার পার্সি বাগান স্কোয়ারে সেই পতাকাটা তোলা হয়েছিল। ওই একই দিনে কলকাতার ধর্মতলাতে গভর্নর হাউসের সামনে বিপ্লবীরা একই ধরনের আরেকটা পতাকা উত্তোলন করে। সেই পতাকায় ছিল 3টে রং, উপরে লাল, মাঝে হলুদ আর নিচে সবুজ। লালের উপর আঁকা 8টা কুসুম, হলুদের উপর আবার সংস্কৃতে লেখা বন্দে মাতরম, সবুজের উপর সূর্য এবং অর্ধচন্দ্র। আবার মেদিনীপুরে বিপ্লবীরা যে পতাকাটা বানিয়েছিলেন তাতে ছিল লাল, হলুদ আর নীল রং, আর বাংলায় লেখা বন্দে মাতরম। ব্রিটিশ শাসনের 8টি প্রদেশকে চিহ্নিত করতে কখনো প্রস্ফুটিত পদ্ম,
কখনো অষ্টভূষণকে পতাকার উপরে স্থান দেওয়া হয়েছিল। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতে ক্রমশ বাড়তে থাকা রাষ্ট্র চেতনার প্রকাশ ঘটছিল মূলত ধর্মীয় ঐতিহ্যের সাহায্যে। বাল গঙ্গাধর তিলক ঝুঁকলেন গণেশের দিকে। অরবিন্দ ঘোষ বা তার বেশ কিছু বছর আগে বঙ্কিমচন্দ্র কালী চেয়েছিলেন, এমনকি গোমাতা চিহ্ন ব্যবহার করার কথা বলেছিলেন বেশ কয়েকজন। কিন্তু এই সবকটা প্রতীকী ছিল হিন্দু ধর্মের, যার ফলে একেবারেই বাদ পড়ে যাচ্ছিল ভারতের মুসলিম জনসংখ্যা। দেশের বাইরে প্রথমবার ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন মাদাম ভিকাজি ইসলাম কামা। 1907 সালের 22শে অগস্ট জার্মানির স্টুটগার্টে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে তিনি ওই পতাকাটা তুলেছিলেন। লাল, হলুদ ও সবুজ রঙের সেই পতাকার নাম ছিল সপ্তর্ষি পতাকা। মাদাম কামা, বীর সাভারকর এবং শ্যামজি কৃষ্ণ বর্মা একসঙ্গে সেই পতাকার নকশাটা তৈরি করেছিলেন। এরপরে আরো অনেকে বিভিন্ন ডিজাইনের পতাকার প্রস্তাবনা করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিলেন ভগিনী নিবেদিতা। 1909 সালে বানানো তার পতাকা ছিল লাল রঙের। সেই পতাকার মাঝখানে ছিল বজ্র, যার চারপাশে লেখা ছিল বন্দে মাতরম। এর চারদিকে ছিল 108টা প্রতীক। এর বেশ কয়েক বছর পরে 1916 সালে 30টা নতুন ডিজাইনের একটা পুস্তিকা বা বুকলেট মাদ্রাজ হাইকোর্টের কিছু উকিলের বা অর্থ সাহায্যে প্রকাশ করলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। সকলে প্রশংসা করলেও আখেরে বিশেষ কোনো সুরাহা হল না। 1922 সালে মহাত্মা গান্ধী প্রস্তাব করেন পতাকার মাঝখানে কোনো একটা জাতীয় চরিত্রকে চিহ্নিত করার কথা। এ ব্যাপারে তার সব থেকে পছন্দের ছিল চরকা। সেই মতো পিঙ্গালি ভেঙ্কাইয়া আবার একটা পতাকার নকশা তৈরি করে নিয়ে আসেন, যার উপরে লাল রং, নিচে সবুজ আর মাঝে ছিল চরকা। পরের বছর কংগ্রেস কমিটির মিটিং এ সেই লাল সবুজ পতাকাটা সামান্য পাল্টে দেওয়া হয়। পরিবর্তে নিচে লাল, মাঝে সবুজ আর তার উপর সাদা এবং একদম মাঝখানে চরকা আঁকা হয়। গান্ধীজির অনুপ্রেরণায় এই প্রথম সর্বধর্ম সমন্বয়কে মাথায় রেখে জাতীয় পতাকা তৈরি হয়। লাল এখানে বৃহত্তর হিন্দু ধর্মাবলম্বী মানুষদের প্রতীক। এরা সমস্ত ধর্মকে বহন করবে, তাই পতাকাতে লালের স্থান সব থেকে নিচে। তার উপরে সবুজ মানে মুসলিম সম্প্রদায়, একদম উপরে সাদা মানে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়। 1923 থেকে 1930 সাল পর্যন্ত এই পতাকাটাই ব্যবহার করা হতো। 1931 সালের 2রা এপ্রিল কংগ্রেস কর্মসমিতি 7 সদস্যের পতাকা সমিতি তৈরি করে। পতাকায় ব্যবহৃত রং কিনতে যেহেতু ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল, সে নিয়ে ওঠে তীব্র আপত্তি। তারপর 6 আগস্ট জাতীয় পতাকার রং পরিবর্তিত হয়। উপরে গেরুয়া, মাঝে সাদা, নিচে সবুজ আর একদম মাঝখানে নীল রঙের চরকা। এখানে গেরুয়া হলো ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক, সাদা সত্য ও শান্তির প্রতীক এবং সবুজ বিশ্বাস, নির্ভীকতা ও কর্মশক্তির প্রতীক। আর চরকা ভারতের অর্থনৈতিক উন্নতি ও গতিশীলতার প্রতীক হিসেবে গৃহীত হয়। এদিকে একই সময় আজাদুদ্দিন ফৌজ ব্যবহৃত পতাকায় আজাদুদ্দিন পতাকা এবং চরকার পরিবর্তে একটা লঙ্কমান গান্ধীর ছবি যুক্ত করা হয়। এটি ছিল মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের বিরুদ্ধে নেতাজির সশস্ত্র সংগ্রামের অনাস্থার প্রতীক। স্বাধীনতা লাভের কয়েক মাস আগে তৈরি হয়েছিল গণপরিষদ। জাতীয় পতাকার বিষয়ে একটা স্থায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য এই গণপরিষদ রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে তৈরি করেছিল একটা বিশেষ কমিটি। সেই কমিটিতে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, সরোজিনী নাইডু, চক্রবর্তী রাজগোপালাচারী, কে এম মুন্সি এবং বি আর আম্বেদকর। 14 জুলাই তারা সিদ্ধান্ত নেন যে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকাটাই উপযুক্ত সংস্কারের পর সব দল ও সম্প্রদায়ের কাছে গ্রহণীয় করে তুলে জাতীয় পতাকা হিসেবে গৃহীত হবে। সরকার পরিবর্তে সারনাথে যে অশোক চক্রটি রয়েছে, সেই 24 স্পোকের চক্রটি নীল রঙে আঁকা হয়। অশোক চক্রটি নেওয়ার কারণ অশোক বিশ্বজয় করেও অহিংসার পথ বেছে নিয়েছিলেন। জওহরলাল নেহরু পছন্দ হয়েছিল এই ভাবনাটা। এই চক্রের প্রত্যেকটা দাগ ছিল ভালোবাসা, সাহস, শান্তি ইত্যাদি 24টা গুণের প্রতীক। তারপরে এলো সেই বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের দিন, 1947 সালের 15ই অগস্ট। স্বাধীন ভারতের আকাশে সেদিন প্রথমবার উঠতে দেখা গিয়েছিল আমাদের তিরঙ্গাকে। ভারতের জাতীয় পতাকার বিবর্তনে পিঙ্গালি ভেঙ্কাইয়ার নাম বারবার উঠে এলেও মাঝে অশোক চক্র নিয়ে বানানো এই শেষ নকশাটা যে কার মস্তিষ্ক পরিচিত, সে বিষয়ে আছে অনেক তত্ত্ব। ইংলিশ ইতিহাসবিদ ট্রেভার রয়ের লেখা দ্য লাস্ট ডেজ অফ দ্য রাজগুরু থেকে উঠে এসেছে এক মুসলিম রমণীর নাম। তার মতে ভারতের বর্তমান পতাকাটার নকশা বানিয়েছিলেন সুরাইয়া বদরুদ্দিন তায়েবজি। সুরাইয়ার স্বামী ছিলেন বদরুদ্দিন ফয়েজ তায়েবজি, যিনি সেই সময় প্রধানমন্ত্রীর দপ্তরে কর্মরত ছিলেন। আইনত কেবলমাত্র খাদি বস্ত্রেই জাতীয় পতাকা প্রস্তুত করার নিয়ম রয়েছে। ভারতীয় মানব ব্যুরো এই পতাকা উৎপাদনের পদ্ধতি এবং নির্দিষ্ট নিয়ম কানুন স্থির করে দেয়।
বর্তমানে হুগলিতে অবস্থিত কর্ণাটক খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ ভারতের একমাত্র লাইসেন্স প্রাপ্ত জাতীয় পতাকা উৎপাদন ও সরবরাহ ইউনিট। খেলার মাঠে, যুদ্ধক্ষেত্রে, স্বাধীনতা দিবসে কিংবা প্রজাতন্ত্র দিবসে যতবার আমাদের জাতীয় পতাকাকে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখি, শ্রদ্ধায়, গর্বে, ভালোবাসায় আমাদের বুক ভরে ওঠে। এই জাতীয় পতাকা আমাদের ঐক্যের, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এই পতাকার সম্মান রক্ষার দায়িত্ব প্রত্যেক ভারতবাসী। এই পতাকাকে দেখা মাত্রই তাই প্রত্যেক ভারতবাসী যেন তার নিজের মাতৃভাষায় বলে ওঠে, তোমার পরে একাই মাথা। ধন্যবাদ জানাই জ্ঞানপিডিয়াকে, এত সুন্দর একটা আয়োজন তারা আমাদের এই বইমেলা 2021-এর মঞ্চে পরিবেশিত করলো। আমি জ্ঞানপিডিয়ার সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো, পুরো টিমকে। আমি ডেকে নেব আমাদের বইমেলা 2021-এর অন্যতম দুই কান্ডারিকে, ডেকে নেব রূপা মজুমদার এবং অভিজিৎ ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাদের হাতে স্মারক তুলে দেবেন, জ্ঞানপিডিয়ার হাতে স্মারক তুলে দেবেন দুজন। জ্ঞানপিডিয়ার লক্ষ্যটা মূলত ছিল শুধুমাত্র কুইজ নয়, কারণ কুইজ আমরা মোটামুটি বহু জায়গায় করতে অভ্যস্ত, কিন্তু কুইজের বাইরেও কিছু এমন ব্যাপার থাকে যেগুলো ওই একটা দুটো প্রশ্ন বা তার এক কথার উত্তরে যায় না। সেখানেই আমরা জ্ঞানপিডিয়া নিয়ে একটু কাজ করতে চেয়েছিলাম, এবং বইমেলা কর্তৃপক্ষকে আমরাও ধন্যবাদ জানাবো যে আমাদের এই 1 ঘন্টা সময় এই মঞ্চে দেওয়ার জন্য। বহু মূল্যবান একটা মঞ্চ, ধন্যবাদ। বইমেলা 2021 ধন্যবাদ তো প্রাপ্ত বোধ হয় আমার মনে হয় তো উচিত তোমারই পাওয়া, কারণ হ্যাঁ মানে রয় যেভাবে সমস্ত কিছু সঞ্চালনা করে, এবং যখন রেডিওতে ছিল তখনও আমরা জানি রয় সুবিখ্যাত রয়, তারপর সে নানা রকম ফিল্ডে তার কাজ, মানে এত মানে ভ্যারাইটিস তোমার ফিল্ড অফ ওয়ার্ক, সেটা নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট যোগ্য একটা। ধন্যবাদ পুরো টিমকে। আমি পুরো জ্ঞানপিডিয়া টিমকে সামনে আসার জন্য অনুরোধ করবো, রূপা মজুমদার মহাশয়া এবং অভিজিৎ ঘোষ মহাশয় জ্ঞানপিডিয়ার হাতে আমাদের স্মারক তুলে দিচ্ছেন। বইমেলা 2021-এর স্মারক তুলে দেওয়া হচ্ছে জ্ঞানপিডিয়ার হাতে। তাদের এই 1 ঘন্টার এই অনুষ্ঠান সত্যি অনবদ্য, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি জ্ঞানপিডিয়াকে অনুরোধ করবো আগামী দিনে বইমেলার সঙ্গে এবং পাশে থাকার জন্য।